কি নাম? জেসমিন খাতুন। আচ্ছা, নিজের ইচ্ছা মতো না, নিজের ইচ্ছা মতো পড়া, নিজের ইচ্ছা মতো। থ্যাংক ইউ স্যার। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? হ্যাঁ, আমিও খুবই ভালো আছি। তোমরা সকলে বাড়ি থেকে খাবার খেয়ে এসেছো? সকলে তাহলে ঝটপট একটা খাতা বের করে কে কি খাবার খেয়ে এসেছো এবং সেই খাবার তোমরা নিজেরা রান্না করেছো না তোমাদেরকে কেউ রান্না করে দিয়েছে, ঝটপট একটু লিখে ফেলো তো। সকলে লিখবে কিন্তু, সকলে শুরু করো লিখতে। কেউ দুষ্টুমি করবে না, লিখে ফেলো সকলে। সকলে লিখছো তো? আমি সকলের কাছ থেকে শুনবো কে কি লিখছো। সকলে লেখা হয়ে গেছে? বাহ, বলো তাহলে, তুমি বলো তুমি কি লিখেছো? কি লিখেছো? তুমি ভাত আর সবজি খেয়ে এসছো আর তোমার মা রান্না করে দিয়েছে। তুমি কি লিখেছো? তুমি রুটি খেয়ে এসছো, রুটি আর আলুর তরকারি। কে রান্না করেছে? তোমার ঠাকুমা রান্না করে দিয়েছে। বাহ বাহ, সকলে বসে পড়ো। তাহলে বলো তো, আমাদের এই চারপাশে যত জীব আছে প্রতিটা জীবেরই তো খাবার জন্য খাবারের প্রয়োজন। তাহলে আগের দিনে তো বলেছিলাম কারা কারা জীব আমাদের চারপাশে আছে। উদ্ভিদ তো সেমন জীব। কি বলছো? হ্যাঁ, তোমাদের স্কুলে কালকে যে নতুন চারা গাছ লাগানো হয়েছে, অনেক ফুলের বাগান করেছো তোমরা, সেই জল দিচ্ছ, সেগুলো থেকে খাবার পাচ্ছে। হ্যাঁ, সেটা থেকে তো খাবার পাচ্ছে, কিন্তু তারাও জানো নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। তোমরা কি পারো কেউ? তোমরা পারো না তৈরি করতে? গাছ কিন্তু নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে। তাহলে আমরা আজকে কি জানবো? গাছ কিভাবে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। তাহলে ঝটপট সবাই খাতার মধ্যে একটা সুন্দর গাছের ছবি এঁকে ফেলো তো, আর তার সঙ্গে একটা পাতারও ছবি আঁকবে। তার সঙ্গে কি করবে? একটা সুন্দর একটা পাতার ছবি আঁকবে। বাহ, তোমাদের তো দেখছি আমার থেকেও তোমরা খুব সুন্দর এঁকেছো। তাহলে বলো তো, তোমার মা কোথায় রান্না করে? কোথায়? রান্নাঘরে। হ্যাঁ, তাহলে গাছও কি করে? তাদেরও একটা রান্নাঘর আছে। কোনটা বলতে পারবে তোমরা? আমি বলে দিচ্ছি, এই যে পাতা, এই পাতাটাকে কি বলা হয়? গাছের রান্নাঘর বলা হয়। কি বলা হয়? রান্নাঘর। কি করে তোমার মারা? প্রথমে রান্নাঘরে যায়, তারপর সেখানে উনুন বা গ্যাসের মধ্যে রান্না করে। সেরকম পাতার মধ্যে কিভাবে রান্না করে? আমাদের সকল শক্তির উৎস কি? সূর্য। এই দেখো, সূর্য। সূর্য কি করে? আমাদের আলো আর তাপ দেয়। সেই আলো আর তাপ কে গ্রহণ করছে? পাতায় আসছে। হ্যাঁ, আর তারপরে আর কি লাগে বলো তো? আমরা এই যে নিঃশ্বাস নিচ্ছি এবং শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছেড়ে দিচ্ছি, শ্বাস কিসে নিচ্ছি আমরা? অক্সিজেন নিচ্ছি। আর ছেড়ে দিচ্ছি কি? কার্বন ডাই অক্সাইড। আর নেয় পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড। কি নেয়? কার্বন ডাই অক্সাইড। হ্যাঁ, তোমরা সকলেই জানো CO2। তার সঙ্গে আর কি লাগে বলতো? আমাদের বেঁচে থাকার জন্য আর কি প্রয়োজন? খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। সেরকম খাদ্যের মধ্যে জল আমাদের খুবই অতি প্রয়োজনীয় একটা পানীয়। সেরকম গাছেরও তো জলের প্রয়োজন। গাছ কোথা থেকে পাবে?
এই শেকড়ের সাহায্যে এই মাটির নিচ থেকে জল সংগ্রহ করে কোথায় নিয়ে যায়? এই পাতায় নিয়ে যায়। তাহলে তার সঙ্গে কি যুক্ত হলো? জল যুক্ত হলো। আর এই এই যে সবুজ পাতা, এই সবুজ পাতার মধ্যে থাকে ক্লোরোফিল। কি থাকে? ক্লোরোফিল। ক্লোরোফিল থাকে। তাহলে কি করে পাতা? এই যে পাতায় ক্লোরোফিল আছে, সূর্যের থেকে তাপ নিচ্ছে, আমাদের এই পরিবেশ থেকে নিচ্ছে কার্বন ডাই অক্সাইড, আর মাটির নিচ থেকে নিচ্ছে জল। সেখানে নিয়ে থ্যাংক ইউ স্যার। তোমার সাবজেক্ট কি? সাবজেক্ট হলো বাংলা। বাংলা। আচ্ছা, এটা তুমি যেটা পড়ালে এটা ওদের কোন বিষয়ের টপিক? এটা স্যার পরিবেশের। পরিবেশ। আমাদের পরিবেশ। পরিবেশের কিছু উপাদান বলো। পরিবেশের বিভিন্ন উপাদান স্যার, সজীব উপাদান এবং জড় উপাদান। সজীব উপাদান গুলোকে ভাগ করা যায়? হ্যাঁ স্যার, সজীব উপাদান মিথজীবী, পরজীবী। একটা মৃতজীবীর নাম। একটা মিথজীবী হচ্ছে স্যার ছত্রাক। পরজীবী? আর ইউগ্লিনা ট্রাইসামিবা। বলো যে এখন স্কুল শিক্ষায় সব থেকে বেশি কি সমস্যা বলে তুমি মনে করছো? এখন প্রতিটা স্কুলে নির্দিষ্ট মাত্রায় শিক্ষকের অভাব। একটা শিক্ষক, কোনো কোনো স্কুলে দেখা যাচ্ছে যে একটি মাত্র শিক্ষক কিংবা দুটি করে শিক্ষক। তখন কি করা হচ্ছে, বিভিন্ন শ্রেণীকে একবার বসিয়ে আবার অন্য শ্রেণীতে যাচ্ছেন স্যার, তাদেরকে কিছু কাজ দিয়ে আবার সেখানে আসছেন। সেইভাবে পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে। তোমাকে যদি দুটো শ্রেণীকে একত্রে পড়াতে বলা হয়, সেক্ষেত্রে তুমি কিভাবে পড়াবে বা কি উপায় অবলম্বন করবে? স্যার আমি সেখানে তাদেরকে কাজ দেবো, একটা শ্রেণীতে কিছু কাজ দিলাম, মানে কিছু একটা বুঝিয়ে দিয়ে গেলাম, সেটা সম্পর্কে তাদেরকে কিছু কাজ দিয়ে গেলাম। আবার অন্য শ্রেণীতে গেলাম, সেখানেও সেই যে বিষয়টা পড়াবো সেটা নিয়ে একটু বুঝিয়ে সে সম্পর্কে কিছু কাজ দিলাম। আচ্ছা, উদ্ভিদ সালোক সংশ্লেষ করছে, তাই তো? প্রাণীরা কি করে? প্রাণীরা সালোক সংশ্লেষ করে না। ব্যতিক্রম আছে কি? হ্যাঁ, ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম আছে? ব্যতিক্রম হচ্ছে প্রাণী সালোক সংশ্লেষ করতে পারে ইউগ্লিনা আর ক্রাইসামিবা। আচ্ছা, সালোক সংশ্লেষ করার পরে কি উৎপন্ন হয়ে গেছে? গাছে উৎপন্ন হয় স্যার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, আর হচ্ছে জল নির্গত হয়, আর শর্করা জাতীয় খাদ্য। শর্করা সংকেত C6H12O6। আজকে কত তারিখ? স্যার আজকে তো স্যার আজকে 12 মনে হয় স্যার, আমি কনফিউজ আছে। 12ই স্যার। 12 তারিখ নয়, 12 তারিখ। 12। 12? তুমি তো নিজেই বোর্ডে লিখেছি। কত তারিখ? 12। আজকে দিনটা কি বিশেষত্ব আছে? স্যার আজকে স্বামী বিবেকানন্দের কত বার্ষিকী মৃত্যু আজকে? কততম মৃত্যুবার্ষিকী আজকে বিবেকানন্দের? সেটা আমি বলতে পারছি না। সালোক সংশ্লেষ করতে যে তুমি ওদেরকে কিভাবে চার্ট বা মডেল ব্যবহার করবে এটার জন্য পরিপূরক হিসেবে? পরিপূরক হিসেবে স্যার চার্ট যদি বলেন তাহলে আমি ওদেরকে ব্যবহার করব। একদিকে হচ্ছে কি কি গাছের মধ্যে থাকছে, কি কি গাছ থেকে নিচ্ছে, আর পরিবেশ থেকে কি কি নিচ্ছে, সেগুলো দুটো চার্ট করব। যেমন হচ্ছে গাছের মধ্যেই থাকা হচ্ছে ক্লোরোফিল, আর হচ্ছে বা পরিবেশ থেকে নেওয়া হচ্ছে জল, কার্বন ডাই অক্সাইড, আর হচ্ছে সূর্যের তাপ। এটা একটা চার্ট। আর মডেল যে যদি বলেন তাহলে হচ্ছে আমি ওই পিচবোর্ডে এটার মাধ্যমে কি শিখতে পারবে ওরা? এটার মধ্যে এটার মধ্যে শিক্ষণীয় বিষয় কি রয়েছে ক্লাসের উপযোগী?
ক্লাসের উপযোগী শিক্ষণীয় বিষয় হচ্ছে প্রতিটা ছাত্রছাত্রী জানতে পারবে যে প্রতিটা জীব বা মানুষ হচ্ছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গাছের উপরই নির্ভরশীল। তাহলে আমরা কি মেসেজ পাবো? ছেলেরা কি জানতে পারবে? এটা ক্লাসের মধ্যে দেওয়া হয়েছে টপিকটা, তাহলে এটা ওরা কি মেসেজ পাচ্ছে, ওরা কি বুঝতে পারবে? ওরা বুঝতে পারবে আমাদের গাছ লাগানো দরকার। গাছে যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করছি পরিবেশ থেকে, অক্সিজেনের ভারসাম্যটা বজায় রাখতে হবে, কার্বন ডাই অক্সাইডের মাত্রাটা কমাতে হবে পরিবেশে। ঠিক আছে। আচ্ছা, রাখছি। নাম? বৃষ্টি রায়। তোমার বাড়ি কোথায়? সাগর মেছে, গ্রাম সাগর মেছে। আচ্ছা, তুমি কি নিজের পছন্দ মতো টিচিং করবে না আমরা বলে দেবো? হ্যাঁ, বলে দেবো? পছন্দ মতো করবো। ঠিক আছে। কতবার টাইম দিচ্ছি? সুপ্রভাত বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। আগের দিন আমরা দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে আমরা দেখেছিলাম, তাই তো? আজকের পাঠ লেখো, আর কিছু লিখতে হবে না। আজকের পাঠ ওইটা চল বিশ্বাস করো, তাহলে টাইমটা ওয়েস্ট হচ্ছে। এটা চলবে না, তুমি থাকবে শুধু আজকের ক্লাসে নাকি। আগের দিন আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সম্পর্কে। তো আজকে আমরা দেখব যে মানে আমরা যে জেলায় বসবাস করি, বাঁকুড়া, তাই তো? সেইখানের ভূমিরূপ কি ধরনের হয়ে থাকে। এই হলো আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পশ্চিমে বীরভূম, পূর্ব বর্ধমান, সমগ্র পুরুলিয়া, বাঁকুড়ার কিছু অংশ এবং পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ নিয়ে আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল গঠিত। আচ্ছা, তোমরা কি টেবিল দেখেছো? আচ্ছা, হ্যাঁ, একদমই তাই। মালভূমি অঞ্চলও ঠিক তেমনই। চারপাশ খাড়া এবং উপরিভাগ অনেকটা সমতল বা তরঙ্গায়িত। প্রধানত আমরা ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করতে পারি: পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চল এবং সমভূমি অঞ্চল। সেই মালভূমিরই অংশ আমাদের পশ্চিমের মালভূমি অঞ্চল। তোমরা নিশ্চয়ই শুনেছো ছোটনাগপুর মালভূমি অঞ্চলের কথা। সেই ছোটনাগপুর মালভূমি অঞ্চলেরই একটা পার্ট আমাদের এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এখানকার মৃত্তিকা তোমরা কেমন দেখতে পাও? লাল, তাই তো? লাল এবং কাকর মিশ্রিত। তাকে আমরা কি বলি জানো? তাকে আমরা ভৌগোলিক ভাষায় বলে থাকি ল্যাটেরাইট মৃত্তিকা। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে এখানে বিভিন্ন ছোট ছোট টিলা বা পাহাড় আমরা লক্ষ্য করি। সেটার কারণ কি জানো? এখানে মালভূমি অঞ্চল বিভিন্ন নরম এবং শক্ত শিলা দ্বারা গঠিত। নরম শিলা বেশি ক্ষয়প্রাপ্ত হয়ে যাওয়ার ফলে আমরা দেখি শক্ত শিলা কম ক্ষয়প্রাপ্ত হয়। কম ক্ষয়প্রাপ্ত হওয়ার ফলে ছোট ছোট টিলা বা পাহাড়ের আকারে দাঁড়িয়ে থাকে। সেই পাহাড় বা ছোট ছোট টিলাগুলোকে আমরা কি বলি? আমরা তাকে ভৌগোলিক ভাষায় বলে থাকি মোনাডনক। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই এখানে গিয়েছো। বিভিন্ন যে এখানে জঙ্গল বা বনে পিকনিক করতে তোমরা নিশ্চয়ই গিয়েছো। হ্যাঁ, ঠিক। আচ্ছা, সেখানে গিয়ে কি তোমরা লক্ষ্য করেছো সেখানের বনভূমিতে কোন গাছের পরিমাণ সব থেকে বেশি? শাল গাছ। শাল, সেগুন এবং আমরা দেখি মেহগিনি, ইউক্যালিপটাস। তোমার সাবজেক্ট কি? জিওগ্রাফি। জিওগ্রাফি। তুমি তোমার কোয়ালিফিকেশন কি? গ্রাজুয়েশন করছি। করছো কোন কলেজ থেকে? রামানন্দ। আচ্ছা, এই যে ভূমিরূপ তুমি বললে যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া,
এই যে আমাদের কলকাতা বা হুগলি পার্শ্ববর্তী অঞ্চলে ওখানকার ভূমিরূপ কি? ওখানকার মৃত্তিকা কি? অনেক উপকূলবর্তী মৃত্তিকা আমরা লক্ষ্য করি। অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? অশ্বক্ষুরাকৃতি যখন নদী বাঁক নিয়ে কোনো একটা বাধা পায় এবং বাঁক নিয়ে আবহবিকার কাকে বলে? আবহবিকার যখন তাপমাত্রার ওঠানামার ফলে যে শিলায় ভাঙন ধরে এবং সেটা শিলায় ভাঙন আর কি কি কারণে হচ্ছে? বায়ু প্রবাহ, বৃষ্টিপাত আর পরমাণু বোমা, এই সমস্ত কারণে শিলায় ভাঙন ধরে, ভূমিকম্প। পরিবেশ দূষণের প্রধান কি আমরা পরিবেশ দূষণ থেকে কিভাবে মুক্ত হতে পারি? গাছ লাগানোটা তো আমাদের মেন, গাছ লাগানো যতটা সম্ভব আমরা গাছকে সংরক্ষণ করতে পারবো সেটা। আর শিল্পায়ন আর পরিবেশ দূষণ এই দুটোকে আমরা কিভাবে ব্যালেন্স করব? শিল্পায়ন, শিল্প যেমন আমাদের বর্তমান যুগে অবশ্যই দরকার, শিল্প কারখানা যেমন আমাদের স্থাপন করা দরকার, সেই রকমই তার চারপাশে আমাদের সেটাও লক্ষ্য করা দরকার যে আমাদের যাতে উদ্ভিদ পর্যাপ্ত পরিমাণে আমাদের বৃক্ষরোপণ করা হয়। আচ্ছা, ডুংরি কি? হ্যাঁ, ডুংরি ডয়ারুস অনুসার রয়ারুস। পারবো না স্যার। আচ্ছা, কোরো পাহাড় কোথায় আছে? সরি স্যার। বিহারীনাথ বিহারীনাথ বাঁকুড়া। কোন জায়গায় জানো? বাঁকুড়া একটা তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো দেখি। তাপবিদ্যুৎ পারবো না স্যার। মোনাডোনক যে বলে মোনাডোনক, এটা ক্ষয়চক্রের কোন পর্যায়ে সৃষ্টি হয়? ক্ষয়চক্রের শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে। এটা স্বাভাবিক ক্ষয়চক্র না মরু ক্ষয়চক্র? এটা স্যার স্বাভাবিক ক্ষয়চক্র। স্বাভাবিক ক্ষয়চক্রের প্রধান ক্ষয়কারী শক্তি? নদী, বায়ু। নদী, বায়ু। অপারেশন ব্ল্যাকবোর্ডের কর্মসূচিতে যে প্রস্তাবগুলোতে ওগুলো কি কি ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচিতে কি কি, মানে স্কুলটাকে কি কি করতে হবে, কি পরিবর্তন, পরিকাঠামোগত কি উন্নয়ন কি বলা হয়েছে? অন্তত পক্ষে ক্লাসরুম থাকবে, শিক্ষক থাকবে কটা করে? দুটো। আর কি থাকবে? আর তো পারবো না। মিড ডে মিল হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মানকে হ্রাস করে। তুমি এর সপক্ষে তুমি কি যুক্তি দেবে? না স্যার, মিড ডে মিল কখনোই শিক্ষাগত যোগ্যতাকে হ্রাস করবে না। করে তো, একটা স্কুলের টিচার সে পড়াশোনা না করে তাকে ওই কাজে ব্যস্ত হবে, ইনভলভ থেকে। না স্যার, সেটা হবে না, কারণ স্যার মানে যিনি শিক্ষক বা শিক্ষিকা আছেন তিনি ক্লাস নেওয়ার সাথে সাথে মিড ডে মিলের দিকটা দেখবেন, সেই রকম একটা ব্যবস্থা তো একটি অবশ্যই। টিচার স্কুলে একটি টিচার হলে অবশ্যই অসুবিধা হবে। সেক্ষেত্রে তুমি মিড ডে মিল বাদ দিয়ে দেবে? না, মিড ডে মিল বাদ দেওয়া তো সম্ভব না বা উচিত না আমাদের। ঠিক আছে, ধন্যবাদ। কি নাম? সন্তু নন্দী। তুমি নিজে পড়াবে না আমরা একটা টপিক? দেন আপনার টপিক। তাহলে জল দূষণ সম্পর্কে পড়ো। এমনি টপিকসে পড়ো। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? হ্যাঁ, আমিও খুব ভালো আছি। ও, ঠান্ডা পড়ে গেছে ভীষণ। আচ্ছা, তোমরা সবাই জল ঠিকঠাক করে খাচ্ছ তো? এই শীতকালে আমাদের কিন্তু জল বেশি খাওয়া হয় না। জল না খেলে কিন্তু শরীরে অসুস্থ হয়ে পড়বো আমরা। জল খেতে হবে। আমরা জল তো পান করি তো? হ্যাঁ, তাহলে আমরা সব জল কি পান করি? সব জল পান করি না। দেখো, আমরা যখন বৃষ্টি হয় তখনও জল পাই, আবার পুকুরেও জল পাই, নদীতেও পাই। তাহলে এই যে জল ছাড়া আমাদের জীবন অচল। তাই জলের অপর নামকে কি বলা হয়?
জলের অপর নাম হলো জীবন। জলের অপর নাম কি? আমার সাথে সাথে বলো তোমরা। জলের অপর নাম জীবন। কেন? কারণ জল ছাড়া আমরা এক মুহূর্ত বাঁচতে পারি না। বিভিন্ন কাজে জল লাগে। প্রথমে পান করার কাজে জল লাগে, বাসন ধোয়া, কাপড় কাচা, স্নান করা, মানে সকাল থেকে রাত পর্যন্ত আমাদের জলের ব্যবহার আছে। কিন্তু এই জলকে আমরা দূষিত করে ফেলছি। মানে জলের মধ্যে আমরা, এই ধরো আমরা প্রত্যেকেই ক্লাসরুমে কি তোমরা জল নিয়ে এসছো বোতলে করে, এই বোতলে জলটাতে যদি আমি মাটি মিশিয়ে দিই বা কাদা মিশিয়ে দিই এনে, তোমরা আর খেতে পারবে ওই জলটা? পারবে না। আচ্ছা রমেশ, তোমার বোতলটা তো চকচক করছে, সাদা দেখা যাচ্ছে জলটা, জলের কি কোনো বর্ণ আছে, গন্ধ আছে, না জলের কোনো আকার আছে? জলের কিছু নেই। জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রেই থাকে জল, সেই আকার ধারণ করে। বোতলে রাখলে বোতলের মতো, থালায় রাখলে থালার মতো, বাটির মতো। এই জলকে আমরা দূষিত করে ফেলছি। জলের মধ্যে নোংরা জীবাণু, আবর্জনা ফেলে দিচ্ছি। এই নদীর জল, ধরো নদীর জল, তোমাদের ওখানে নদী আছে না? হ্যাঁ, এই যে আমাদের এদিকে দ্বারকেশ্বর নদী আছে। তাহলে জল আমরা কোথা থেকে পাই আগে দেখিয়ে নিই। জলের উৎস, জলের উৎস আমরা কোথা থেকে জল পাই? মাটির নিচ থেকে জল পাই। কিন্তু এখন আমাদের টিউবওয়েল আছে, পুকুর আছে, নদী, নালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র। পৃথিবীতে 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। পৃথিবীতে ক ভাগ জল? 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। কিন্তু সব জলটা কি আমরা পান করি? পান করি না। আমরা মাত্র আমাদের পানীয় জল 0.03%, বাকি কিন্তু পানের অযোগ্য। কেন? ওটাতে নুন বেশি থাকে সমুদ্রের জলে, সেজন্য আমরা ডাইরেক্টলি পান করতে পারি না। মানে আমরা সমুদ্রের জলটা তৃষ্ণা পেলো, আমরা তুলে খেয়ে নিলাম, সেটা কিন্তু আমরা পারি না। ঠিক আছে? এই জল দূষণের কারণগুলো কি কি? জল দূষণের 2টো কারণ হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে সামাজিক কারণ, মানে মনুষ্য সৃষ্ট কারণ আমাদের দ্বারা। ধরো আমরা নদীতে কাপড় জামা কাচ্ছি, হ্যাঁ, গবাদি পশু স্নান করাচ্ছি, পুকুরের জলে কাপড় কাচ্ছি। ধরো কোনো কারো রোগ হয়েছে, কলেরা, টাইফয়েড, সেই জামা কাপড়গুলো যদি পুকুরের জলে কাটে, তাহলে সেই পুকুরের জলটা দূষিত হয়ে যায়। এবং পুকুরের জলে কি থাকে? মাছ থাকে, অনেক প্রাণী থাকে পুকুরের জলে, সেগুলো ছোট ছোট শামুক থাকে, তাদের জীবন বিপন্ন হয়। আবার সমুদ্রের জলটা কিভাবে দূষিত হয়? সমুদ্রের জলটা, ধরো জাহাজ চলছে, আমরা তো সমুদ্রে জাহাজ দেখি বড় বড়, হ্যাঁ, সেই জাহাজের ট্যাঙ্কার থেকে তেল পড়ে কলকারখানা, সমুদ্রের ধারে যদি নদীর ধারে বা সমুদ্রের ধারে কোনো কলকারখানা, বৃহৎ শিল্প আছে, হ্যাঁ, সেইখান থেকে সেই আবর্জনা নোংরা জলটা ডাইরেক্টলি সমুদ্রে ফেলা হচ্ছে। সেই সমুদ্রে ফেলে সমুদ্রের জলটাকে দূষিত করে দেওয়া হচ্ছে। তাহলে সেটা আমাদের পান অযোগ্য হয়ে যাচ্ছে এবং জল দূষণের ফলে অনেক রোগ সৃষ্টি হচ্ছে, বিশেষ করে চামড়ার রোগ, পেটের রোগ জল দূষণের ফলে হয়ে থাকে। এইগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। এই জল দূষণকে যদি আমরা রোধ করতে চাই, তাহলে আমাদেরকে নিজেদেরকে আগে সচেতন হতে হবে যে আমরা নোংরা জামা কাপড় প্রথমে একদমই পুকুরে নিয়ে যাব না। যেগুলো ধরো অসুস্থ রোগী আছে আমার ঘরে, তার জামা কাপড় ব্যবহৃত, সেটা ডাইরেক্টলি পুকুরে যেয়ে কাচবো না। কারণ পুকুরের জলে মাছ যেগুলো থাকে সেগুলো মারা যেতে পারে, ছোট ছোট প্রাণী থাকে তারা মারা যেতে পারে। তাহলে সেগুলোর দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, এই জল দূষণের ফলে পেটের রোগ হয় বলে, হ্যাঁ স্যার। তো জল দূষণের ফলে পেটের রোগ কি কি হয়? স্যার, দূষিত জল পান করলে মানে ধরুন কলেরা, আমাশয়, টাইফয়েড, যে জলবাহিত রোগগুলো সেগুলো হয়। লিভারের প্রবলেম দেখা দেয় দূষিত জল পান করলে। তোমার সাবজেক্ট ইংলিশ। আচ্ছা, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় হ্যাঁ স্যার। কোথায় জানো? শান্তিনিকেতন স্যার। প্রথম কি নাম ছিল জানো? প্রথম স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। কবি মাইকেল মধুসূদন দত্ত, তিনি ইংরেজি এবং বাংলা ক্ষেত্রে তো মানে লিখেছেন। মাইকেল মধুসূদন দত্তের দুটো বাংলা কাব্যগ্রন্থের নাম বলতে পারো? স্যার, মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে মেঘনাদ বধ। তারপর তিনি অনেক চতুর্দশপদী কবিতা বলে লিখেছিলেন, মানে সনেট, যেটা প্রথম মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন ইংরেজি একটা নাম। স্যার মনে পড়ছে না। আচ্ছা, তুমি বললে তৃষ্ণা, হ্যাঁ, তৃষ্ণা। তৃষ্ণা থেকে তেজটা কোন ধ্বনি পরিবর্তনের রীতি?
স্যার অভিশ্রুতি। ভবিষ্যৎ কাকে বলে? স্যার মনে পড়েছে না। পেছনের দিকে দেখো, একজন ছবি আছে। হুম। ওনার জন্মদিন কবে? 12ই জানুয়ারি, 1897 সালে 12ই জানুয়ারি। 1897 সালে 12ই 12ই জানুয়ারি। 5E মডেল কি জানো? 5E মডেলটা স্যার এন স্যার ভুলে গেছে এই মুহূর্তে, মনে পড়েছে না, মনে নেই। সমগ্রতাবাদ কি? না স্যার, জানা নেই আমার, পরে জানা নেই। আচ্ছা, ইউট্রোফিকেশন কি? ইউট্রিফিকেশন জলের মধ্যে স্যার যদি জৈব পদার্থের দূষণের ফলে যে দূষণটা হয় সেটা ইউট্রিফিকেশন। স্কাবার জানা নেই স্যার। যেমন। আচ্ছা, শিক্ষক হিসাবে ছাত্রদেরকে জল দূষণ হতে কি কি বার্তা দেবে? জল দূষণ রোধে স্যার আমি বলবো যে প্রথমেই যাতে পুকুর কাছাকাছি যাদের পুকুর আছে বাড়িতে, তাদের পুকুরের জলটা যাতে দূষিত না হয় সেটার দিকে একটু লক্ষ্য রাখতে হবে। মানে গবাদি পশু স্নান করানো, প্লাস ওখানে বাসন মাজা, কাপড় কাচা এই জাতীয় থেকে বিরত রাখতে মানে ওদেরকে বলবো যে যেন বলে সেটা। আর তাছাড়া ধরুন স্যার জল যাতে মানে জল যাতে দূষিত না হয় সেজন্য তাদেরকে একটু সচেতন, মানে বাড়ির লোককে বলতে বলবো সচেতনতা যেটা। দুটো ইনডোর গেমের নাম। স্যার ক্যারাম আর স্যার দাবা। প্রাথমিক শিক্ষায় ইনডোর গেম কি কি ব্যবহার করবে? প্রাথমিক শিক্ষা ইনডোর গেম স্যার, স্যার লুডো খেলা যেতে পারে ক্লাসরুমের ভিতরে। ক্যারাম লুডো শিক্ষা খেলার উপযোগিতা কি? হুম। লুডো খেলে কি লাভ? লুডো খেলায় আচ্ছা, বৃষ্টির জল সংরক্ষণে একটা রাজ্য খুবই উদ্যোগ নিয়েছে, ভালো। এই বৃষ্টির জলকে সংরক্ষণ করতে হবে, সেই রাজ্যের নাম বলতে পারবে? না স্যার আমার জানা নেই। ঠিক আছে, এসো। ঠিক আছে। ঠিক আছে।